পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। যদিও গায়ের রং চাপা, তবে ভীষণ মায়াবতী। আর এই মায়াবতীরা সুন্দরীদেরও হার মানায়। ওরা খুব ভয়ঙ্কর হয়। এরা জাদু টাদু করে ছেলেদের মাথা খায়। যেমন তুই ভেসেছিস তো মরেছিস। কথাটা বলে লোকটা হাহা করে হেসে দিল। বোঝা গেল লোকটা হাসি ঠাট্টা করে কথা বলতে ভীষণ পছন্দ করে, কণ্ঠে রসিকতাপূর্ণ ভরা। মজা বাদ দাও, পরিচিত হও। উনি আমার নানা শ্বশুর সিকান্দার মির্জা। উনার পাশের জন উনার বন্ধু। দুজনেই একই মাদ্রাসায় শিক্ষকতা করেন। তোর এত কষ্ট করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। ওনাকে আমি আগে থেকেই চিনি। এক সময় ওনার মাদ্রাসায় পড়তাম। কি গো মাস্টারমশাই, বলেন না কিছু? বলা বলি বাদ দাও, আপাতত যে কাজে এসেছি দ্রুত করো। আমার কাজ আছে, যেতে হবে। বাকি ওদের কথার প্যাচ আগা করে কিছুই বুঝলো না। কি কাজে এসেছে ওরা? কতক্ষণ বোকার মতন চেয়েছিল। বিরক্ত হয়ে দুটো শালিকের দুষ্টুমি দেখতে লাগে। তবে একটা কথা ক্লিয়ার, ওনারা দুজনই এই বিষয়ে যেন আগে থেকে অবগত। মাইক্রোবাসের ভেতরে নওয়াব পাখিকে বসতে বলল। ওরা সকলে উঠে বসে জরুরি কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর নওয়াবের বাইক রমিজ নিয়ে নেয়। সকাল 11টার দিকে ওরা সরকারি প্রতিষ্ঠানের সামনে গিয়ে নামে। গাড়ি থেকে নেমে পাখি আশপাশ তাকালো। বড় বড় অক্ষরে লেখা দেখে হাইকোর্ট। তার অবাক লাগে, বড্ড অবাক। বিস্ময় অদর ছড়িয়ে যায়, দুশ্চিন্তায় হাড় কাঁপানোর মতন। আশ্চর্য, ওরা কোর্টে আসলো কেন? প্রশ্নটা মাথার ভেতরে ঘূর্ণিঝড়ের মতন ঘুরপাক খাচ্ছে। ততক্ষণে আদালতের ভেতরে ওরা ঢুকে গেল। ওর নানার হাতে কিছু কাগজপত্র দেখতে পেল। একজন উকিল কিছু লিখলেন, নওয়াবের দিকে একটি কাগজ এগিয়ে দিলেন। উনি পরপর সাইন করে দিল। এবার পাখির পালা। পাখি সাইন করতে গিয়ে দিলেও আশ্চর্য হয়ে বলে, এটা কিসের কাগজ? এই প্রথম। নওয়াব সিরিয়াস মুহূর্তে চরম বিরক্ত লাগলো, তবুও বলল। কোর্ট কাবিনের। পাখির মনে হলো ওর মাথার উপর ছোটখাটো ভূমিকম্প হলো। ধীরে ধীরে ও মাটি ফেটে ঘোর অন্ধকার তলিয়ে যাচ্ছে। লোকটা কঠিন মুখে শোথালেন, পাখি সাইন করো। আমি এটা করতে পারবো না। উকিল ভীষণ বিরক্ত হলেন। কত গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এদের কোর্ট কাবিন করতে বসলো, অথচ এরা বাংলা সিনেমা করতে শুরু করে দিয়েছে। দেখ পাখি, আমি তোকে হারামভাবে নয়, বৈধ হালালভাবে পেতে চাই। আগে পরে মোটামুটি ঠিকই ছিলাম, কিন্তু পরশু রাতের পর আমি মোটেও ঠিক নেই। বিশেষ করে তুই জড়িয়ে ধরার পর থেকে। আমি চাইলে চুটিয়ে প্রেম করতে পারতাম, কিন্তু আমি অমনটা চাই না। প্রেম করার পর যখন তোকে ছুঁতে ইচ্ছে করবে তখন সেটা হারাম হয়ে যাবে। তাই আমি চাই তোকে ছুবো, তবে সেটা সম্পূর্ণ হালাল করে। কলিজা বুঝ আমায়। আমি এটা করতে পারবো না নওয়াব ভাই, ক্ষমা করুন। আমার পিতামাতা এখনো বেঁচে আছে, তারা শুনলে কষ্ট পাবে। দেখ, তোর নানাজান যেহেতু আছে উনি সবটা সামলে নিবে। তোর নানাকে তোর আম্মা যথেষ্ট সম্মান করে, তার কথা মান্য করে। তিনি তখন বুঝিয়ে সুজিয়ে বললে ফেলতে পারবে না। আর তোর আব্বা তো তোর আম্মার কথা শুনে, তখন তোর আম্মা আবার সব বুঝিয়ে বলবে। তাছাড়া আমরা আবার সবাইকে জানিয়ে নতুন করে বিয়ে করব। আপাতত লোকের আড়ালে এটা গোপন করতে হচ্ছে। তবু আমি পারবো না নওয়াব ভাই, এত বড় ধোঁকা পরিবারকে দিতে পারবো না। না। নওয়াব রাগে ফুঁসে ওঠে। শক্ত ও পেশিবহুল হাত দুটি দিয়ে চুল খামচে ধরে টানে। লম্বা লম্বা দম ছেড়ে হিসিসি উঠে। শুনবি না আমার কথা? না। আচমকা পাখির গালে 5 আঙুলে দাগ বসিয়ে দেয় লম্বাটে শতুনু পুরুষটি। এরপর শক্ত হাতে ওর গালটা চেপে ধরে দেয়ালের সঙ্গে মিশিয়ে নেন। কণ্ঠে তার ক্ষোভ, বিক্ষুব্ধতা ঝরে পড়ে। মুখে বিশ্রী ভাষা অটোমেটিক চলে আসে। ও প্রেম করবি আমার সঙ্গে? মস্তি করবি, ফুর্তি করবি, ছবি গিয়া আরেক বেটার লগে? শোন পাখি, তোকে অন্য পুরুষের সঙ্গে বেডে কেন, তার স্পর্শ তোর শরীরে লাগলে একদম জ্যান্ত পুঁতে ফেলবো, একেবারে জানে মেরে দিব। প্রেম করবিও আমার সঙ্গে, বিয়েও হবে আমার সঙ্গে, এবং বাসরও। পাখির দম ছাড়তে ভীষণ কষ্ট হয়। নিঃশ্বাসের গতি থেমে থেমে পড়ে, চোখ দুটি উল্টে আসে। অমন শক্ত হাতে গলা চেপে ধরলে বাঁচার চান্স মাত্র 10%। ওর দম ফুরাবার জোগাড় কষ্টে মুখের রং পাংশুটে নীলচে হয়ে আসে। চোখ দিয়ে অনবরত নোনা জলে গাল দুটি ভিজে যায়। লোকটার ভীষণ মায়া হলো। ওকে ছেড়ে ওর মাথাটা বুকের সঙ্গে চেপে ধরে। আই এম সরি কলিজা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বুঝেছি।
লোকটা ওর চোখের পানি মুছে হাত ধরে উকিলের কাছে নিয়ে যায়, পাখি সাইন করে দেয়। কাবিন নামার ওপর এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সেটা দেখে নব বুক ফুলে তপ্ত শ্বাস ফেলে। ওদের কোর্ট কাবিন শেষ। এরপরে কোর্ট থেকে কিছু দূরে একটি মসজিদ, ওখানে জোহরের নামাজ শেষে ওদের বিয়ে পড়ানো হয়। বিয়ের কাজ খেজুর বিলের সমাপ্তি করা হলো। স্বামী স্ত্রী দুজনে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। নামাজ শেষে নওয়াব পাখির মাথায় হাত রেখে বিড়বিড় করে কিছু দোয়া করলো। এরপর ললাটে চুমন করে ওরা মসজিদ থেকে বেরিয়ে আসে। নওয়াফের চাচ্চু এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরে। অতি আনন্দ চিত্তে নওয়াফের চোখে জল এসে ভিড় জমালো। ওর চাচ্চুকে জড়িয়ে ধরে খানিকটা কাঁদলো। এই কন্দনত কষ্টের নয়, বরঞ্চ খুশি। নিজের মহামূল্যবান সম্পদ কুড়িয়ে পাওয়ার আনন্দ উল্লাস। দীর্ঘ 5 বছরের প্রণয় আজ পূর্ণতা পেল। ওরা পবিত্র বন্ধনে আজ আবদ্ধ। কেউ চাইলে আর বন্ধন ছুটাতে পারবে না। নওয়াফের চাচ্চু ইকবাল ওকে শুধায়, দৌড়ো বাবা, কাঁদছিস কেন? আজকে তো খুশির দিন। কক্সবাজারে হানিমুন ট্যুর কনফার্ম করছি। দাঁড়া, একটা রিসোর্ট বুকিং করি। অনেক করেছো আর নয়। আমার লাইফের সবচেয়ে শ্রেষ্ঠ রাত, মধু চন্দ্রিমা রাত আমার ছোট্ট ট্রি হোমে কাটাতে চাই। হানিমুন করার বহুত সময় পাবো। ঠিক আছে। ওরা দুজনেই বড়দের সালাম করলো। সকলে মন ভরে দোয়া করলো। নওয়াফের চাচা পাখিকে একটি স্বর্ণের চেন রকেট সহ গিফট করলো। ওর নানা একটি স্বর্ণের আংটি দিল। এরপরে ওনারা বিদায় নিলেন। পাখি নওয়াফ আবার ফের বাইকে বসে বাড়ি ফিরতে পাড়ি জমায়। রাত মোটামুটি 8টা-9টা হবে। পাখিকে বাইকের সামনে বসিয়ে নওয়াফ বাইক চালাচ্ছে। মেয়েটার সামনে থেকে ওকে আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ধরে বুকে ছোট্ট মাথাটা হেলিয়ে চড়ুই পাখির মতন শুয়ে আছে। নওয়াফ পরপর জিজ্ঞেস করে, খারাপ লাগছে? পাখি মাথা নাড়িয়ে না বুঝায়। নওয়াব বুঝলো মেয়েটা তখনের আচরণের কারণে ভয়ে আছে, তবুও কিছু বলতে গেল না। রাত 12টার দিকে ওরা ট্রিহোমে পৌঁছায়। টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে নওয়াব ওকে কাচারি ঘরে নিয়ে যায়। হাতে শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, যা পড়ে আয়। পাখি চুপচাপ বাধ্য মেয়ের মতন কথা শুনে না শুনে যদি আবার থাপ্পড় পড়ে। লাল চকচকে ব্লাউজ আর পেটিকোট পরে ওনার সামনে আসতে ভীষণ লজ্জাজনক ছিল। তবে লোকটা তেমন প্রতিক্রিয়া দেখালো না। সাজসজ্জার জন্য পুরো দোকান খুলে বসেছে যেন। পাখি ওড়না বুকে চেপে ওনার কাছে লজ্জা মাখা মুখ নিয়ে হাজির হলো। উনি ওড়না বুক থেকে এক প্রকার ছুঁড়েই মারল। জর্জেট একটি শাড়ি, যেখানে জমিনে কোনো প্রকার কাজ করাই ছিল না। শাড়িটা ভীষণ সফট। সেটা বের করে কোমরে গুজতে গুজতে তিনি বললেন, এত লজ্জা পাচ্ছিস কেন? এখন পর্যন্ত তো কিছুই করিনি। একটু সময়ের পর তো তখন অনেক কিছু করব। তার জন্য কিছু অবশিষ্ট লজ্জা রাখ অন্তত। নির্লজ্জ। নফ খানিকটা হাসলো। ওনাকে শাড়ি পরাতে দেখে পাখি বলে, আপনি শাড়ি পরাতে পারেন? আগে পারতাম না, এখন পারি। এর কারণ? বউকে শাড়ি পরাবো বলে বড় শখ করে বান্ধবীর কাছে শাড়ি পরা, মেকআপ করা শিখেছিলাম। খারাপভাবে নিস না, বান্ধবী আমার মেকআপ আর্টিস্ট। পাখির পেটের ভেতর কুচি গুজে দিয়ে উনি বুকের উপর শাড়ির আঁচল উঠিয়ে দেন। দুটো পিন ছাড়াই শাড়িতে উনি কোনো পিন ব্যবহার করেননি, যেটা বেশ ইউনিকই ছিল। চুলের খোপা করা গাজরা তুলে দিলেন। এরপর মেকআপের প্রসাধনী ব্যবহার করে সিম্পল জুয়েলারি পরলেন। হাতে পায়ে আলতা পরিয়ে থামলেন। মাথায় সোনালি রঙের দোপাট্টা পরিয়ে শুকনো মুখে ওর গালে চুমু খেলেন। মাশাল্লাহ, আমার পরিটা। উনি এত সুন্দর হওয়া সত্ত্বেও যখন ওনার মুখে ওর সৌন্দর্যের প্রশংসা শুনে তখন পাখির লজ্জায় মরি মরি অবস্থা। থাক এখানে, আমি আসছি। কিছুক্ষণ পর উনি সাদা পাঞ্জাবি পরে আসলেন। ফর্সা শরীরে ভালো ফিটফাট হয়েছে, দেখতে নজর কাড়া। গায়ে পারফিউম ছড়িয়ে ছিটিয়ে ওর হাতের কবজি ধরে ট্রি হোমের দিকে নিয়ে যেতেই থাকে। কাঠের সিঁড়িতে ওঠার আগে উনি পাখিকে কোলে তুলে নেন। দরজার সামনে এসে ওকে নামিয়ে দেন। রমিজ, সাফিন, অয়ন ওরা সকলে পুরো বাড়ি সুন্দর করে সাজিয়েছে। নওয়াফ আর পাখিকে ওরা স্বাগতম বার্তা জানালো। বিরাট আকারের একটি ফুলের বুকে ওদের দিকে এগিয়ে দেয়। নওয়াফ স্বাচ্ছন্দ্যে নিল, চুলে হাত বুলিয়ে দিল। বিনিময়ে ও মুচকি হাসে। নওয়াফ ওদের ওর BMW গাড়ির চাবি এগিয়ে দিয়ে বলে, 3 দিনের কনফার্ম কক্সবাজার ট্যুর, রিসোর্ট বুকিং করা শেষ, যা 3টায় ঘুরে আয়। বড্ড খুশি হলো। চাবি নিয়ে ওরা চলে গেল। পাখির রক্তিম মুখটা উঁচু করে তুলে সুধান তিনি। তুই এত লজ্জা পাচ্ছিস কেন? পাখি উত্তর দিল না। দরজার সামনে বিশাল বড় থালা, যেখানে দুধ আলতা মিশ্রিত করে রাখা। তার সামনে
লম্বা সাদা কাপড়ে বেডরুম পর্যন্ত বেছানো। নফ ইশারায় পা বাড়াতে বলে, এসব কেন? এগুলি তো সনাতন ধর্মের নিয়ম কানুন। দেখ, নিয়ম কানুন আমি বুঝি না, জিনিসটা আমার কাছে প্রচণ্ড ভালো লাগছে তাই করেছি। পাখি আর কিছু বলল না। নফ ক্যামেরায় ওদের সামনে ওপেন করে রেখে পাখির হাত ধরে ওর বেডরুম পর্যন্ত নিতে লাগলো। কিশোরী আলতা মাখা পায়ের ছাপ সাদা কাপড়ের উপর পড়েছে। বেডরুমে যাওয়ার পর নফ কাপড়টা উঠিয়ে ভাঁজ করে আলমারিতে তুলে রাখলো। পাখি চতুর্দিকে নজর ঘুরিয়ে ঘুরিয়ে দেখে পুরো ঘর তাজা তাজা ফুল দিয়ে সাজানো, তার ভেতরে ডেকোরেট ফেরি লাইট, সারি সারি কালারের মোমবাতি জলমান। উনি এত ফুল পেয়েছেন কোথায়? তোর স্বামীর পুষ্প বাগিচা আছে, ভুলে গেছিস নাকি? হাত মুখ ধুয়ে এসে বসলেন। পাখির পাশাপাশি বসে বললেন, এই রাতে ভাবিরা, নানিরা, দাদিরা তারা থাকলে বুঝিয়ে সুজিয়ে অনেক কিছু কানে কানে শিখিয়ে পড়িয়ে দেয়, কিন্তু এখানের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। তুইও অবুঝ, তাই কাজটা আমাকে করতে হবে। ওনাদের দায়িত্ব আমি পালন করছি। দাঁড়া, ওয়েট। উনি একটি তোয়ালে এনে মাথায় ঘোমটা দিয়ে মেলি কণ্ঠে বলে, শোন নাতি, বাসর রাত একটি পবিত্র রাত তোমাজ্ঞ স্বামী স্ত্রীর জন্য। এই রাতটি মধু চন্দ্রিমাময় আদর্শ সোহাগের রাত। স্বামী যা কইব, যা চাইব তা শুনবা দিবা, কোনো কাজে বাধা দিবা না। মনে রাখবা, স্বামীর সুখই প্রকৃত সুখ। স্বামীকে সুখে রাখবা, তাহলে আল্লাহ খুশি হইব। গলা খাকারি দিয়ে চোখের ইশারায় বলে, কেমন হয়েছে? পাখি কি বলবে, অনেক কষ্টে সে হাসি চেপে রেখেছিল। ওনার এক্সপ্রেশন, কথা আর বচনভঙ্গি দেখে আর পারল না টিকে রাখতে, খাট কাঁপিয়ে হেসে উঠল। উনি অসাধারণ, আপনি তো পুরোই ফাটিয়ে দিয়েছেন। দাঁড়া, এবার স্বামী ভূমিকা পালন করতে হবে। দরজার বাইরে গিয়ে আবার খ্যাক করে কেসে ঘরে ঢুকে পড়ে। পাখির দিকে চেয়ে বলেন, কিরে, আমাকে সালাম কর। পাখি আহম্মক বনে গেল। পৃথিবীতে একমাত্র ইনি সেই স্বামী যে কিনা স্ত্রীকে স্বয়ং নিজেই সালাম দিতে তাগাদা দিচ্ছে। অত শত ভাবল না। পরবর্তীতে খাট থেকে নেমে এসে ওনার পাশে সালাম করতে গেল। নফ ওকে বুকে উঠিয়ে তুলে ধরল, বলল, তোর স্থান পায়ে নয়, বুকে রে কলিজা, বুকে। কখনো পা ছুঁয়ে সালাম করবি না, যাকেই করবি মুখে মুখে। নফ আর পাখি মুখোমুখি বসে ওর নিচু মুখের আদর উঁচু করে তুলে বললেন, মাশাল্লাহ আমার চাঁদ কুমারী, আজ আমাদের বাসর রাত। প্রতিটি মানুষের এই রাতটি ঘিরে অসংখ্য স্বপ্ন আকাঙ্ক্ষা থাকে তার প্রিয় মানুষটিকে একান্ত করে পাওয়ার। এই রাত জীবনে একবারই আসে। আমি সেই রাতটি মাটি করতে চাই না। আমি কোনো সিনেমার নায়ক নই যে নতুন বউ পাশে রেখে রোবটের মতন অনুভূতিহীন পড়ে থাকব। বরং এই পবিত্র রাতটিকে আমরা মধুময় করতে পারি। পাখি, আমি তোর স্বামী। আজ থেকে তোর যত দায়িত্ব আছে সব আমার। আমার কথা ছাড়া তুই ঘর থেকে এক পাও বের হতে পারবি না। তোর বাবার চেয়েও এখন আমার অধিকার বেশি তোর। আর হ্যাঁ, একটা কথা, প্রমিস করে এই বিয়ের কথা তুই কাউকে প্রকাশ করবি না, কেননা সামনে তোর পরীক্ষা। আমি এখন কোনো ঝড়ঝাপটা চাচ্ছি না। তোর ম্যাট্রিক পরীক্ষা শেষ হলে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, ওয়াদা করলাম কাউকে বলবো না। এমন কি ইচ্ছে? নিখিল মুক্তিকেও নয়। আচ্ছা নফ আলমারি ঘেটে একটি কাগজ আর একটি শপিং ব্যাগ নিয়ে এলো। ব্যাংকের কাগজটি ওর হাতে ধরিয়ে দেয়। তোর দেনমোহর লাগবে না। এটা তোর প্রাপ্ত। লাগবে না মানে কি? প্রতিটি মেয়ের স্বপ্ন এটা। ছেলে খেলার বিষয় নয় এটি। ঠিক আছে, আপনার কাছে রেখে দিন, পরে নিয়ে যাব। আলমারিতে রাখলাম, নিয়ে নিস। পাখির খুব নিকটে গিয়ে উনি ফের বলেন, আর এবার তোকে ছুতে পারমিশন পেতে পারি? পাখি কুণ্ঠায় বিছানার সঙ্গে মিশে একাকার। নীরবতাই নারীর সম্মতির লক্ষণ। ধরে নিয়ে নফ ওকে স্পর্শ করে। শাড়ি পা থেকে সরিয়ে নুপুর পরিয়ে দেয়। বাম হাতের অনামিকা আঙ্গুলে আংটি পরিয়ে চুমুন করল। কলিজা, এদিকে আয়। পাখি শুনল, ওনার দিকে এগিয়ে গেল। ওর চোখ দুটি বন্ধ করো। চোখ দুটি বন্ধ করতে লোকটা আচমকা ওর নাকের ছিদ্রে ডায়মন্ডের নোজপিনটা বসিয়ে দেয়। পাখি মৃদু আর্তনাদ করে ওঠে। হয়ে গেছে। পাখির মুখটা উঁচু করে ধরে, গালে পরপর দুটো চুমু দিলেন। এরপর কিশোরীর দোপাট্টা খুলে শরীরের গহনাগুলি খুলে পাশে রাখলেন। ঠোঁট স্লাইড করতে করতে শাড়ির পিনগুলি খুলে একটানে কিশোরীকে অর্ধনগ্ন করে
পুরো ভার দেহের উপর ছেড়ে দেন। সমস্ত মুখে অসংখ্য উষ্ঠের ছোঁয়াতে ভরিয়ে তোলেন। শেষে অধরের কাছাকাছি এসে থেমে পড়েন। কিশোরীর পুরো দেহ উত্তপ্ত লাভা যেন বক্ষের ওঠানামা দ্রুত গতিতে চলে। গরম গরম ভারী ভারী নিঃশ্বাসের গতি পড়ে। রেডি তো কলিজা? আমি তো সমুদ্রে ডুবে মরতে চাই। পাখির লজ্জায় মরবার দশা। পুরো কান অবধি গরম হয়ে আছে। লোকটা আকস্মাৎ আধিপত্য চালাতে বেপরা হয়ে পড়লো অধর দুটির উপর। চুষে চুষে নিচ্ছে অমৃত সুধা পান। এক সময়ে তার বেপরা স্পর্শ বাড়তেই থাকে। নারীর কোমল দেহের উন্মাদনায় কামুকতা হিংস্র হয়ে ওঠে উনি। কিশোরীর ওঠানামা করা বিভাজনের নিচে দুষ্টু মিষ্টি ছোঁয়ায় মিশে যেতেই থাকলো। পাখি পুরো শরীর রোমাঞ্চকর অনুভূতিতে টালমাটাল। লোকটা ফের ওর বন্ধনে চলে আসে। ব্লাউজের হুক খুলে বেরিয়ে আসে অন্তর্বাস। লোকটার উন্মাদনা এতে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারও হুক খুলে ফেলে। নগ্ন গলা দেশে লেপটে দেয় তার পুরুষালী উন্মাদনার স্পর্শ। সরিসিনী কিশোরীর হাত চলে যায় পুরুষালীর চুলে, খামচে ধরে, চেপে ধরে। একসময় লোকটার দেহের নিচাংশ নেমে বসে। এক মরণ যন্ত্রণা ছটফটিয়ে যায় বালিকা। উদরের নিম্ন স্থানে ওনার স্পর্শ বাড়তেই থাকে। এতে নারী লোকটি পাগল পাগল হয়ে গেল। গলা দিয়ে অস্ফুটে মৃদু গোঙানির আওয়াজই বেরিয়ে আসে। লোকটা বুঝল সরিসিনী পুরোপুরি তার দখলে। তখন সে রাত্রি মোহনীয় করতে দেহের পুরো ভার ছেড়ে দিয়ে ভালোবাসা নামক নতুন অধ্যায়ে সূচনায় মেতে ওঠে। কিশোরীকে পরিচিত করায় এক মিষ্টি যন্ত্রণায়। রাত যত গভীরে পৌঁছায় ওনার উন্মাদনা তত বাড়তে থাকে। পুরোপুরি লিমিট ক্রস করেই ফেলেন। হিংস্র হয়ে ওঠেন। মানে না কিশোরীর কোনো বাধা বিপত্তি। সেই সঙ্গে বেপরা স্বভাব বাড়তে থাকে। কিশোরীর মরণ যন্ত্রণায় ছটফটিয়ে উঠে। গলা দিয়ে আর্তনাদ করতেও পারছে না। সেই পুরুষটিকে আটকাতে, থামাতে চায়। লোকটা একটু বেশি বেপরা হয়ে উঠেছে। পাখির ওনার উন্মুক্ত বুকে কামড় বসায় গতিপন্থীর মধ্যেই লোকটি বলে উঠছে, উফ, এমন করে না, জান বিরক্ত লাগে। মেয়েটার মুখ ব্যথায় যন্ত্রণা নীলচে হয়ে আসে। চোখ দুটি দিয়ে অনবরত পানি ঝরছে। ধীরে ধীরে তার যন্ত্রণা তীব্রতর থেকে তীব্রতম বাড়তেই থাকে। লোকটা চোখের পানি পাথরের মতো হৃদয়টিকে গলিয়ে দেয়। নফ তারপর তৎপর ব্যস্ত ও ব্যাকুল হয়ে ওঠে। তড়িঘড়ি করে ওর মুখে আলতো থাপ্পড় মেরে শুধয়। কষ্ট হচ্ছে জান, যন্ত্রণা হচ্ছে, থেমে যাব। মেয়েটা কথা বলতে পারে না অবধি। প্রায় সর্বত্র শরীরে খিঁচুনি উঠে গেল। মৃগী রোগীর মতন তার আচরণ। দরপর করে কাঁপছে। নফ বেডশিটের দিকে তাকালো। অমনি অস্ফুটে বলে উঠল, ও শিট। তাড়াতাড়ি সে শরীর শিখিয়ে বাথরুমের হিটারের মাধ্যমে গরম পানি করে দিয়ে ঢুকিয়ে দিল। বেডশিট পাল্টে সে আবার বাথরুমে ঢুকে পড়ে। দেখে মেয়েটা ঠকঠক করে কাঁপছে। ওর খুব মায়া হলো। নিজের উপর নিজেই তুষারোপ করছে। স্যাভলন পানির সঙ্গে মিশিয়ে নেয় কুসুম গরম পানি ওর গায়ে ঢালে। পাখি কেমন নির্লিপ্ত নির্জীব হয়ে দাঁড়িয়ে রয়। ভয় লোকটার আশপাশ পর্যন্ত খেসে না। বাসর রাত বুঝি এমন কষ্টরত হয়। পা দুটি বেতরল লাল পানিও বেরিয়ে যায়, যেটা নভের দৃষ্টিতে পড়ে। পাখির হাত টেনে উনি বুকে নিতে চায়। পাখি যায় না। ওনার কাছে ভয় কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে। উনি আর সাথলে না। গোসল শেষ হলে গা মুছিয়ে দিয়ে গরম কাপড় পরিয়ে বিছানায় শুয়ে দেন। কমফোর্ট গায়ে দিয়ে নিচে গোসল করতে চান। রক্তাভ বেডশিটের দিকে অসহায় চোখে একবার তাকিয়ে বেডরুমে ঢুকে পড়েন। গোসল করা শেষ। উনি ট্রাউজার আর টি শার্ট পরে কমফোর্টের মধ্যে ঢুকে পড়ে। পাখিকে বুকের উপর তুলে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। আই এম সরি কলিজা, আই এম সরি, বুঝতে পারিনি, মাফ করে দিই সময়। লোকটার গাল গড়িয়ে এক ফোঁটা নোনা জল অশ্রুজল গড়িয়ে পড়ে। গতকাল গভীর রাতে আচমকা ঝড় হয়েছিল। মোটামুটি ঝড়ে বিরাট আকারে তাণ্ডবলীলা চালিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও যদিও বেশি একটা দেখা যায়নি, তবুও চলাচল করতে রাস্তা অবস্থা নাজেহাল, দফারফা। রেঞ্জি চাম্বুল মেহগুনি গাছের ডাল ভেঙে রাস্তাঘাটে আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকতে দেখা যায়। সঙ্গে বৃষ্টির পানি জমাট বেঁধে গর্তে গর্তে আটকে আছে। তার উপর শুকনো পাতাগুলি ভাসমান। প্রত্যুষকালটি অত্যন্ত স্নিগ্ধতায় ঘিরে। উত্তরে দমকা সজীব হাওয়া গায়ে কাটা দেয়। শীত শীত ভাবটা গায়ে নিদারুণ ভঙ্গিমায় চেপে বসে। যদিও শীত আসেনি, তবে আসতে বাকি একটা নেই। রাত্রে গরম কাঁথা গায়ে লাগে। সকাল সকাল নিমজ্জিত তন্দ্রা ছুটে গেল ওনার। পিনপিন করে ইগল দুটি
দৃষ্টি ঘুমন্ত তরুণীর উপর তাক করে বসে নীরবে নিশ্চিন্তে একটি আশ্রয়স্থল পেয়ে কি নিদারুণ ভঙ্গিমায় শান্তির সজ্জায় সজ্জিত মেয়েটি বিড়াল ছানার মতন প্রশস্ত নগ্ন লোমাকৃতির চওড়া বুকের সঙ্গে গুটিসুটি মেরে লেপটে আছে। কি বলবে, গতকালই তারা নব্য দম্পতি হিসেবে স্বীকৃতি পেয়েছে, অথচ ওদের সম্পর্ক দেখলে মনে হবে দীর্ঘদিন, দীর্ঘ মাস, দীর্ঘ বছর তারা এই সম্পর্কে জড়িত। উনি মেয়েটার হাতের উল্টো পিছে অধছোয়া বুকটাকে বিছানায় বানিয়ে চেপে ধরে বালিকার গভীর নিদ্রাচ্ছন্নে আচ্ছন্ন উনি নড়েচড়ে উঠে তরুণীর গালে পরপর কয়েকটি চুমু খেলেন। গাল দুটি বৃদ্ধ আঙুল দিয়ে হালকা ঘষে, তৎপর কোমল হাতের আঙুলের ভাঁজে ভাঁজে পুরুষালী খসখসে লম্বাটে আঙুলগুলো ঢুকিয়ে দেন মসৃণ মুখটিতে। কয়েক গুচ্ছ চুল এসে লুকোচুরি খেলে, উনি সেগুলো যত্নে কানের লতির পেছনে গুছান। মেয়েটা লালা তার বুকে আছালো বানিয়ে ছাড়ল। উনি বিরক্ত হলেন না, মৃদু হাসি, নিঃশব্দ তার হাসির কলরব। কাঁধ বের করে নগ্ন কাঁধে থুতনি ঘর্ষণ করেন। ভীষণ ভালো লাগলো, ইচ্ছে হয় ফের মেয়েটাকে অতি নিকটে পেতে, অমন সৌন্দর্য ভরা রূপে ডুবে মরতে। একসঙ্গে এত রোজ সামলানো কষ্টদায়, তাই নিজেকেই কন্ট্রোল করা অতি প্রায় আবশ্যক। প্রশান্তিময় একটি সুন্দর সকাল, বিবাহিত জীবনের নতুন অধ্যায় আজকে থেকে শুরু। ভাবতে ও অবাক লাগে, সত্যি সত্যি মেয়েটা আজ থেকে তার ব্যক্তিগত সম্পত্তি, তার দেহের অর্ধাংশ, তার বাম পাজরের হাড়। পূর্ণ দৃষ্টি মেলে নির্বিশেষ তরুণীর তৈলাক্ত মুখখানার দিকে দৃষ্টিপাত করেন তিনি। নোজ পিনটা উজ্জ্বল চ্যাম্পনের মুখে জলজল করে ফুটেছে, মুখটা ভীষণ মায়াবী মায়াবী দেখায়। নোজ পিনটার কারণে বিবাহিত একটা ভাব চোখে মুখে পরে, ভীষণ মায়াবী। এই মায়াই তাকে বেঁধেছিল ভালোবাসা নামক এক গভীর সূত্রে। ঠোঁট দুটি স্লাইড করতে করতে একটি চুমু খেলেন। পাখি নড়েচড়ে উঠছে, একবার লোকটার দিকে তাকিয়ে ফের ওনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নাও ফিসফিস করে ডাকে, কলিজা উঠবি না? সারা রাত জ্বালিয়েছেন, একটু ঘুমাতে পারিনি, প্লিজ এখন একটু ঘুমোতে দিন। মেয়েটা ঘুম ঘুম নেশা মেশানো কণ্ঠ ওনাকে মাতাল উন্মোদনা করে তুলল। ভেতর ভেতর পুরুষ জেগে উঠেছে, তীব্র উত্তেজনা ছটফটে উঠে। ঘন ঘন ভারী ভারী নিঃশ্বাসের গতিবেগ ছাড়েন, দম বন্ধ করেন, মিনিট একের পর বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে দেন। একটুখানি ঘুমায়, কি আবেগময় অনুরোধ, কত চমৎকার কথা শুনতে উৎকর্ণের মধুর ন্যায় লাগে। এত কাছে, অতি নিকটে, নিঃশ্বাস খুব নিকট থেকে শুনতে পান, তার গতিবেগ মাপতে পারেন। এটাই তো উনি চেয়েছিলেন, কিশোরী রন্ধ্রে রন্ধ্রে নিঃশ্বাসে সে মিশে থাকবে, আধিপত্য চালাবে। তাই হয়েছে, পেয়েছেন উনি মহামূল্যবান বস্তু। মেয়েটা কথা শুনলেন, অবজ্ঞা করতে পারলেন না। শক্ত করে প্রশস্ত বুকের সঙ্গে তুলতুলে দেহটা পিছিয়ে নেন। কি যে মনোরম লাগে শান্তি, এত শান্তির সুখ এতদিন কোথায় ছিল? কোনো গুপ্ত ভাণ্ডেতে তা লুকায়িত ছিল। ইস, কেন এলো না আগে তার সাদা কালো জীবনটাকে রঙিন করে দিতে? আমার চানটা, সকালে অনেক কাজ বাকি আছে। পাখিকে ধীরে সুস্থে পাশে শুয়ে দিয়ে উনি চট করে উঠে বসেন। পুরো ঘরের ফুলগুলি আগে পরিষ্কার করতে হবে, এরপরে রান্না বসাতে হবে। গতকাল রাতে তেমন কিছু খাওয়া হয়নি, তিনি ঝটপট কাজে লেগে পড়েন। পুরো ঘর পরিষ্কার করে হাত মুখ দিয়ে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে নেন। রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ, বেগুন, ধনে পাতা কেটে নেন। গরম গরম ভাতের সঙ্গে ইলিশের লেজ ভর্তা, বেগুন ভর্তা, ভাজা আলু ভর্তা আর ডাল করবেন। মাছ কেটে ফ্রাই প্যানে চুলোয় বসিয়ে দেন, এরপরে মাছ ভাজতে বসেন। পায়ে নরম তুলতুলে কিছু একটা লাগতেই তার তন্ত্র ছুটে যায়, তৎপর রুড়িয়ে দ্রুত উঠে বসে। অকাণ্ড মনে হচকায় ভরকায়, পায়ে সুসুরি লাগে। দৃষ্টিজোড়া বিছানার অপর প্রান্তে নিতে নির্বিঘ্নে দেখে ম্যাথিউ ওর পা খামচাচ্ছে। ও দ্রুত লাফিয়ে উঠল, দুকদম দূরে সরে বসে। ঝটপট খাট থেকে নেমে দাঁড়ায় ও। ততক্ষণে ম্যাথিউ ম্যাও ম্যাও করতে করতে নেমে গেল। ও হাঁপ ছেড়ে বাঁচল, বুক ধরে বেদরে লম্বা দম নিল। আলসেমি মেরে কতক্ষণ থম মেরে বসে রইল। এরপর নিজের দিকে লক্ষ্য করলো, গলায় প্রচণ্ড ব্যথা, উদর স্থানে ব্যথাতুর যন্ত্রণায় হাঁটাচলা করা দুশ্চিন্তাজনক। গায়ে ঠোলাঠালা একটি টি শার্ট আর লেডিস প্লাজো। দিনের আলোয় ট্রি হোমের ঘুরে ঘুরে দেখতেই লাগলো। খাট একটি মাস্টার বেড রুম হবে, পাশেই ড্রয়িং রুম, সেইখানে শোয়ার জন্য একটি খাটও রয়েছে, তার থেকে কিঞ্চিত দূরে সোফা, এরপরে একটি ডাইনিং রুম। ও বারান্দায় গিয়ে দাঁড়ালো।
বারান্দার রেলিংগুলি কাঠের তৈরি, অসংখ্য ফুলের ছড়াছড়ি, শস্য। এক মুঠো দমকা হিমেল হাওয়া এসে ওকে ছুঁয়ে যায়, তার সঙ্গে মিষ্টি একটি গন্ধ নাসারন্ধে ভেসে আসে। মেবি বেলি ফুল কিংবা শিউলি ফুলের সুবাস হবে হয়তো, দারুণ সুবাস তার। বারান্দার রেলিং পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে, মানে বারান্দা থেকে যে কোনো রুমে অনায়াসে যাওয়া যাবে। নাকে পোড়া পোড়া গন্ধ পেতেও রান্নাঘরে গিয়ে হাজির হয়। দেখলো লম্বাটে পুরুষটি ইলিশ মাছ ভাজি করতে মহাব্যস্ত, গায়ে কিচেন অ্যাপ্রন, পাক্কা শেফদের মতন দক্ষ হাতে রান্না করছে। বিষয়টি পাখির নিকটে বেশ আকর্ষণীয় লাগলো। ওনার ঘাড়ের পাশ দিয়ে পা উঁচু করে উকি দিল, কিন্তু ফলাফল শূন্য। লোকটা উচ্চতায় এতই লম্বা, 6 ফুট তো অনায়াসই হবে। অতঃপর কিছু তো দেখতে পেল না, তবে দমল না। মাধুর্যময় কঞ্চে শুধালো গিয়ে, কখন উঠেছেন? সদ্য ঘুম থেকে ওঠা কিশোরীকে ঘাড় কাত করে একবার দেখে নফ মুচকি হাসল। ও উঠে গেছিস? হুম। হাত মুখ ধুয়েছিস? নফ ওর কোমর উঁচু করে ধরে রান্নাঘরের টাইলসের উপর বসিয়ে দেয়। ঘুম ঘুমো মুখটা ওকে বড্ড টানে। ফুলা ফুলা গাল দুটিতে লজ্জায় রক্তিমতা ঘিরে উনি পাখির দুপা সরিয়ে জায়গা করে নেন। অতঃপর অতটুকু জায়গায় নিজের মধ্যে নিজে অনায়াসে ঢুকে পড়েন। কিশোরীর অগোছালো চুলগুলি বাম হাত দিয়ে শক্ত করে চেপে ধরে পাখির ওপর ঝুঁকে পড়ে। গালে আলতো কামড় বসান সুনাচি সুথান। কি হুম? পাখি কিছু বলতে পারলো না, কেমন একটা ঘোরের মধ্যে চলে গেল। নির্নিমেষে নীরবে নির্বিঘ্নে লোকটার ভ্রু নাচালো। দেখল লোকটা ওর সরু নাকটার মাথায় আলতো করে কামড় বসায়। পাখি মৃদু আর্তনাদ করে উঠল। আহ, ব্যস্ত হলো, অস্ফুটে গিবাদেশ হতে বেরুল। লেগেছে? পাখি একটু রাগে, মুখটা ভেটকি মাছের মতন ভার করে রাখে। আচমকা ওনার নাকের ডগা ধরে কোমল হস্তে টান মারে। উনি যথেষ্ট অপ্রস্তুত হন, তবে বিষয়টি মানিয়ে নেন। রন্ধ্রে রন্ধ্রে রোমাঞ্চকর অনুভূতি ছড়িয়ে যায়। শক্ত হাতে চুলের ছুটিটা ফের খামচে ধরে নিজের নিকটিনে পোড়া অধর দুটো কিশোরীর কোমল উষ্ঠে চেপে ধরেন। পাখি বাধা দেয়, যার ফলস্বরূপ ওর হাত দুটি পেছনে নিয়ে নিজের পুরুষালী হাত দুটি দিয়ে আটকে দেয়। এরপর পুনরায় শুরু করে চুষে চুষে নেন এক অদ্ভুত স্বাদ। অমৃত সুধা পান করেন তৃপ্তি নিয়ে। মিনিট দুয়েক পর ছেড়ে দেন। পাখি হাঁপায়। বিউটি বোনের ওঠানামা দ্রুত গতিতে চলে। অন্তঃকরণে হাঁসফাঁস বেড়ে যায়। ওর দম আটকে আটকে এলো, অধরটা লাল হয়ে গিয়েছে, কিঞ্চিত ব্যথা করছে। ওর রাগ লাগলো। খুব খারাপ আপনি, শুধু ব্যথা দেন। ও রাগলো একটু বেশি। পাখির কথা গায়ে মাখলো না তিনি, বরঞ্চ উনি উল্টো হেসে শুধালেন। তুই ভীষণ আনরোমান্টিক রে পাখি। এত এত আনরোমান্টিক হলে চলে? আমার মতন রোমান্টিক হতে হবে। রোজ অন্তত পক্ষে 10টি করে হলেও চুমু প্র্যাকটিস করতে হবে। চুমু একটি শারীরিক ব্যায়াম। যত খাবি ততই সুস্থ থাকবি, শরীরও ভালো থাকবে, রোগ মুক্ত থাকবি, জীবাণু ব্যাকটেরিয়ারা ভয় পালাবে। তাছাড়া চুমুতে আছে 6 প্রকারের ভিটামিন, তার সঙ্গে আমার স্পেশাল মশলা একটি, যা তোকে প্রতিনিয়ত মোটা তাজা হতে সাহায্য করবে। অধরে এনে দিবে সৌন্দর্যতা, সঙ্গে এনে দিবে দেহের সজীবতা। এছাড়া আমাদের শারীরিক সুস্থ থাকার জন্য হলেও নিয়মিত কমপক্ষে 10টি চুমু খেতে হবে। ওনার কথা শুনে পাখি নির্বুদ্ধিতে হতভম্ব, আকস্মাৎ চমকায়, অবাকৃত অপ্রীতিজ্ঞ নেত্রে দুবার ঝাপটায়। অপ্রস্তুত মাথা খুরখুর করে ঘুরছে। এসব কি বলছেন উনি? অপ্রাকৃতিতে কিঞ্চিত থাম মেরে রইল। মাথা মস্তিষ্কের নিউরন ওনার ওসব কথাগুলি কেবল ঝটকা বেঁধে ঘুরপাক খায়। বিড়বিড় করে ও বলে, চুমু করে একটা চুমু নিয়ে পিএইচডি করেছেন নাকি? হ্যাঁ করেছি তো, লম্বা বিরাট বড় পিএইচডি করেছি। লোকটা ওকে কোনো সুযোগই দিল না। পুনরায় ওর ছুরির ছুটিটা শক্ত করে চেপে ধরে অধরে অধরে যুদ্ধ করতে নেমে পড়ে। এক সময়ে অধর ছেড়ে গলা দেশে হামলে পড়ে। সুগঠিত কোমর শক্ত করে চেপে ধরে বিভাজনের নির্যাংশে ছোট্টখাটো একটি কামড় বসিয়ে থেমে যান। আপনি খুব খারাপ, কথায় কথায় কাম। আমি ব্যথা পাই না। আমার দোষ কি জান? তোকে সামনে পেলে শুধু আদর করতে ইচ্ছে করে। আদর, হাত দুটোর সঙ্গে মুখটাও নিষ্পিস করে। ওরা তোকে ছুতে চায়, ধরতে চায়,
এতে আমার মোটেও দোষ নেই, সব দোষ ওদের। আমি সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। তাছাড়া তুই পুরোটাই একটা মাখন রসগোল্লা। সামনে থাকলেই ওরা তোকে ধরবে, কামড়াবে, তার স্বাদ নিবে। এটাই তো স্বাভাবিক, তাই না? এই দিক থেকে এতে সব থেকে বড় দোষী তুই। ঘুরে ফিরে লোকটা ওকে দোষী সাব্যস্ত করছে, নিজে যেন ধোয়া তুলসী পাতাচ্ছে। লজ্জায় পাখির কান অবধি গরম হয়ে আসলো, বুকের ভিতর ছলাৎ ছলাৎ করে প্রলয় নৃত্য করে। বিউটিবোন দুটি উত্তেজিত হওয়ার ফলস্বরূপ ওঠানামা সঙ্গে বক্ষস্থলে ট্রিম করে ঘন্টা বাজে যেন উদ্গ্রীব অতিকুণ্ঠায় থুতনি ঘুরিয়ে নেয়। নওয়াব ওর থুতনি তার দিকে ঘুরিয়ে গালে আলতো কামড় বসিয়ে দেয়, সংক্ষিপ্ত গলায় বলে, লজ্জা করছে জান? নতমুখী ও লাজুকতায় নিয়ে ঘিরে থাকা মেয়েটা মাথা নাড়িয়ে বুঝায়। হুম। একটু উঁচু করে ললাটের সূক্ষ্ম ভাঁজ ফেললেন তিনি। এক সময় অধর ছড়িয়ে হেসে ফেললেন, হাস্যপান অধর খুলে বলেন, এখনো সব লজ্জা তো গতকাল রাত্রেই ভেঙে দিলাম। চুপ করুন অসভ্য লোক, আমার ভীষণ লজ্জা লাগছে, আর একটু হলেই মরে যেতাম। নফ অধর কামড়ে খানিকটা হাসল। পাখি আর চোখে সেটা উপলব্ধি করে, ওর নিকট হাসিটা লুচু লুচু হিসেবে কি ঠেকে। মাছ উল্টে ফের বললেন তিনি। হাঁটতে সমস্যা হচ্ছে? ব্যথা লাগে? পাখি ইচ্ছে অপ্রস্তুত হলো, তড়িঘড়ি করে কথা বলতে পারলো না, কিংবা উপরন্ত উত্তর দিতে প্রস্তুত ছিল না। তবে কুণ্ঠায় মুখ ঢাকার মতন জায়গায় পেল না। এত খোলামেলা কথা সে কখনো কারোর সঙ্গে আলাপচারিতা অথবা প্রকাশ করেনি, যার প্রীতিতে সে কঠিন অপ্রাকৃতে পৌঁছায়। জড়তার সংকোচ মুখে এসে ভিড় জমায়। নফ তখনও প্রশ্নবিদ্ধ নয়নে থাকে। পাখির সময় নেয়, কণ্ঠের ভার বহাল রেখে মিনমিন করে স্বরেই বলে উঠছে, অল্প। লোকটা ব্যস্ত হয়। ভাজা বেগুন হাফ প্লেটে উঠিয়ে বলেন, ভাত তরকারি হয়েছে, দাঁড়া। ভাত খেয়ে পেইন কিলার খেয়ে নিবি, দেখবি সব ব্যথা ভ্যানিশ হয়ে যাবে। আর হ্যাঁ, টিভি ক্যাবিনেটের সামনে দেখবি একটি মলম রয়েছে, যেখানে যেখানে দাগ আছে লাগিয়ে দিবি, একদিনের মধ্যে দাগ কমে যাবে। বিনিময় ও মাথা নাড়ল। সব কাজ শেষ হলে নফ হাত মুখ ধুয়ে এলো। টেবিলে এসে দেখে পাখি খাবার সাজাচ্ছে। বাহ, একদিনেই পাক্কা গিন্নি হয়ে যাচ্ছিস। এত লজ্জা দিচ্ছেন কেন? নফ তলে বিছানার উপর ছুঁড়ে মেরে পেছন থেকে ওর সুগঠিত কোমর টেনে নিজের সঙ্গে মিশিয়ে ফেলেন, হাতে গালে অতঃপর ঘাড়ে চুমু খেয়ে বলে উঠছেন, কারণ তোর লজ্জা মাখা মুখটা আমার অধিক প্রিয়। ছাড়ুন, ক্ষুধার্ত আমি। উনি ছেড়ে দেন, চেয়ার টেনে বসে পড়েন, বললেন। আয় বস। পাখি চেয়ার পেতে বসলো। উনি পাখিকে উঠিয়ে ওনার উরুর উপর বসান, প্লেটে ভাত মেখে ওর মুখের সামনে সযত্নে তুলে ধরেন। পাখি নিল, বেশ তৃপ্তি নিয়ে সম্পূর্ণ ভাত শেষ করলো। পাখিকে পাশে বসিয়ে দিয়ে উনি খাবার খেতে বসেন। পাখি গালে হাত দিয়ে ওনার খাওয়া দেখে, পূর্ণ দৃষ্টিতে পুরুষালী মুখটা দেখার চেষ্টা সাধ্য করে যায়। মাছের কাঁটা বেছে নওয়াব বলে, অমন করে কি দেখছিস? আমার সুদর্শন বরটাকে। ভালোবাসিস? মায়ায় পড়ে গেছি, কঠিন মায়ায়। কবুল বলার পর থেকে আপনার ওপর এক অদ্ভুত মায়া কাজ করছে। হয়তো এই মায়া থেকে ভালোবাসা তৈরি এবং সৃষ্টি হবে। ততক্ষণে ওনার ভাত খাওয়া শেষ। হাত মুখ দিয়ে পাখিকে কোলে তুলে বেড রুমে নিয়ে আসেন। এক টানে লং গেঞ্জিটা খুলে ফেলেন। অন্তর্বাসটির উপর মেলি নরম মাংসপিণ্ডে অঙ্গ বেরিয়ে আসে। উনি ঠিক ওই কোমল স্থানটিতে মুখ গুজে শুয়ে পড়েন। এক অদ্ভুত প্রশান্তিতে তার অন্তর জুড়িয়ে যায়। নাক টেনে মেলি গ্রান শুষে নেন, ফের গিরিবাদেশে মুখ ডুবিয়ে শুয়ে পড়েন। কলিজা, ভার বহন করতে কষ্ট হচ্ছে? একটু। পুরোটা দেইনি, দাঁড়া ওষুধ নিয়ে আসি। ফার্স্ট এড বক্স খুঁজে উনি দুটো ওষুধ নিয়ে এলেন। হা কর। কি কি ঔষধ এগুলো? পেইন কিলার একটি, অপরটি আমাদের দুজনের মধ্যে যেন তৃতীয় ব্যক্তির আগমন এত তাড়াতাড়ি না ঘটে তার ঔষধ। পাখির এত এত লজ্জা লাগলো, সে বালিশে মুখ গুজে ঢেকে ফেলে। নফের ওর হাত ধরে টেনে উঠায়। লজ্জা বন্ধ করে খেয়ে নেন, লজ্জাপতি। ওর বাধ্য মেয়ের মতন গিলে নেয়। লোকটা টেবিলের ওপর পানির গ্লাস রেখে দেয়। এসির পাওয়ার বাড়িয়ে কমফোর্টারের মধ্যে ঢুকে পড়ে। তরুণীকে ওর নগ্ন বুকের সাথে মিশিয়ে রাখে কিছুক্ষণ। পাখি ওনার লোমযুক্ত বুকে আঁকিবুকি করে, হাত নেড়ে নেড়ে বলে, শুনছেন, বাড়ি যাব কখন? ও
ভালো কথা মনে করিয়েছিস। তোর নানা ফোন দিয়েছিল, দাঁড়া। টেবিল হাতে উনি মোবাইলটা হাতে তুলে নেন, কুচকানো চোখে নাম্বার তুলে সিকেন্দার মির্জাকে কল লাগান। কলের রিং হচ্ছে, রিসিভ করতে টাইম নিচ্ছে। এই সুযোগে উনি মেয়েটাকে বুকের সঙ্গে মিশিয়ে রাখেন, গাল দুটিতে কিছুক্ষণ পরপরই চুমু বসান। অপর প্রান্ত থেকে সিকেন্দার মির্জা কল রিসিভ করেন। কি গো নাথ জামাই, বিয়ের প্রথম দিনই এই হাল? মাসখানিক গেলে তোমারে তো মিয়া চেরাক নিয়েও খুঁজে পাইতাম না। মিয়া যা দিছেন তার নেশাই তো কাটাতে পারি না, খুঁজে পাবেন কেমনে? নারীর নেশা বড় নেশা, বুঝলা? এই নেশা নেশাগরদেরও হার মানায়। না না ভাই, স্ত্রী হলো স্বামীর কাছে আদরের বস্তু, ওদের আদরেই রাখতে হয়। বেশিটাই দিতে যাইবা ভাইঙা যাইবে। মনে রাখবা, তোমার অর্ধাঙ্গিনী তোমার বাম পাঁজরের হাড় দিয়ে তৈরি। পাঁজরের হাড় তো বাঁকা থাকে, সোজা হয় না। বেশি সোজা করতে যাইবা ভেঙে যাইবে, অতবর সাবধান। বুঝেছি। পাখির আম্মা ফোন করেছিল, বলছি বিকেলে পাঠিয়ে দেব। তুমি ওরে বিকেল কিংবা সন্ধ্যায় দিয়ে আইসো। ঠিক আছে, রাখছি। মোবাইল রেখে উনি চিন্তিত মনে ভাবুকে বসেন। কি বললো নানা? বড়দের কথা শুনতে নেই পিচ্ছি। আসছে বইটা খাটাস জামাই। আমি বুড়া না জোয়ান, রাতে টের পাসনি? রাতের কথা মনে উঠতে পাখির গলা শুকিয়ে কাঠ ধুধু মরুভূমির ন্যায় গলা দেশে জুড়ে অস্থিরতায় শরীর ঘামে চটচটে, জলবিহীন জিভ হতে বেরিয়ে আসেন। পানি খাবো। উনি পানির গ্লাস এগিয়ে দেন। খাওয়া শেষ হলে ওকে ঝাটকা মেরে বিছানায় শুয়ে দেয়। কিবা দেশে আলতো করে কামড় বসান। মেয়েটা মৃদু আর্তনাদ করে উঠে। উনি হাসেন প্রশান্তিময়, পুরো গালে পুরুষালে অধর ছুঁয়ে লেপটে দেন। নগ্ন পেটে নিজের গালটা ঘষেন। ছোট্ট ছোট্ট চুমুতে কিশোরীর উত্তেজনা উন্মাদনা বাড়িয়ে তোলে। আফিমের মতো নেশালো কঞ্চি বলেন। আরেকবার হবে? পাখি বাধা দেয়। প্লিজ ওকে। একটু পানি দেবেন? মাত্র না খেলি, আবার ইচ্ছে হচ্ছে। আজ পবিত্র জুম্মা, যাই গোসলটা করে আসি। ওকে পানি এনে দিয়ে যায় বলে। উনি বাথরুমে ঢুকে গোসল করতে বসে। পাখি কাপড় পরে ফিটফাট হয়ে একটু হাঁটাচলা শুরু করে দেয়। ওদের বেডের সামনাসামনি বিরাট আকারে টিভি সহ ক্যাবিনেট, পাশেই কাবার্ড। নফ তোয়ালে পেঁচে বেরিয়ে আসে, গায়ে বিন্দু বিন্দু জলকণা প্রকাশিতব্য, চুলগুলি আটসাট বেঁধে ললাট জুড়ে বিচরণ। পাখি ওনার দিকে এগিয়ে আসে, নিজের ওড়না দিয়ে মাথা মুছিয়ে দেয়। উন্মুক্ত বুকটা মুছে একটি চুমু খেল। লোকটা এই চওড়া বুকটা কেবল আমার, এর মালিকানা কেবলমাত্র আমি। আপনি কাউকে খবরদারের দখলদারি দেবেন না, না হলে খুব খারাপ হবে। মুচকি হাসে। একসময় অধর ছড়িয়ে যায় ওনার চওড়া হাসিতে। তাই ঠিক আছে, এই সম্পত্তি তোর নামে একান্ত দলিল করে লিখে দিলাম। বিনিময়ে আমি কি পাবো? এই যে আস্ত আমিটাকে পাচ্ছেন, আর কি চাই? বুদ্ধিশুদ্ধির উন্নতি তাহলে কিছুটা ঘটেছে। আমি নির্বোধ নই। হ, ঠিকই বলেছিস। বুদ্ধিমান হলে আগেই বুঝে যেতিস। কি? আমার মুন্ডু। খাটের উপর পাঞ্জাবি ছিল। নব পাঞ্জাবি ধরার আগে পাখি ছো মেরে নিয়ে গেল অধরের কোণে। মিষ্টি হাসি রেখা চেনে বলে, এখন থেকে প্রতি জুম্মায় আমি আপনাকে সাজিয়ে দিব আমার সুদর্শন পুরুষটি। ঠিক আছে আমার বিবিজান, আপনার কথাই শিরোধার্য। ঢং। উনি শব্দ করেই হেসে ফেললেন। ওনাকে পাখি পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে দেয়। তৎপর দু আঙুল দিয়ে শূন্যের মতো গোল করে বুঝায়। পারফেক্ট। নফ এসে পাখির ললাটে শব্দ করে চুমু খেল। আমার মায়াবিনী লজ্জাবতী, জুম্মার দিনের হাদিয়া নিবেন না? পাখির নিকট বিষয়টি ইন্টারেস্টিং লাগলো। কৌতূহলগত বলে, কি হাদিয়া? নওয়াব 1000 টাকার 5টি নোট ধরিয়ে দিল। জুম্মার দিনে আপনার সুদর্শন পুরুষটির হতে ছোটখাটো হাদিয়া। পছন্দ হয়নি? এত টাকা দিয়ে আমি কি করব? যা ইচ্ছে তাই করিস। আমি নামাজে গেলাম, আসতে লেট হতে পারে। বেশি জোর হলে 3টে। আসার সময়ে কাচি নিয়ে আসবো। ঘরে ফোন ল্যাপটপ সব আছে, ওয়াইফাই কানেক্টেড করা। মোবাইলের পাসওয়ার্ড মাই কলিজা। ভালো না লাগলে ফোন টিপিস। দরজা ভিতর থেকে আটকে রাখিস, কেউ নক করলেও খুলবি না, যদিও কারো আসার কথা নয়। আচ্ছা জলদি আসবেন। ঠিক আছে আমার লজ্জাবতী। তোর কিছু লাগবে? আজ তো আপনিটা হলেই হবে, আর কিছু লাগবে না। কথাটি বলে পাখি মুখের উপর দরজাটা আটকে দেয়। লোকটাকে প্রত্যুত্তরে কিছু বলার সুযোগ অব্দি দিল না।
বেশ করে জানাচ্ছে একবার উনি মুখ খুলে লজ্জাজনক কথাই বের হবে। যা ঠোঁট কাটা লোক, বিশ্বাস নেই। যা শুনলে ওর কান অব্দি গরম হয়ে আসবে। নব যাওয়ার পর পাখি খানিকটা ঘুমালো, তবুও লোকটা এলো না। শুয়ে বসে কতক্ষণ আর সময় কাটছে না, সে ফের বারান্দায় গেল। অসংখ্য ফুলের মেলা, রেলিং জুড়ে ট্রি হোমের নিচে একটি দোলনা রয়েছে। পাখি ভাবলো সময় বুঝে সে একদিন দোলনা চড়ে বসবে। তার হাতে ডান পাশে ফলের বাগান, বাম পাশে ফুলের বাগান, পূর্ব দিকে সবজি ক্ষেত, পশ্চিম দিকে গভীর জঙ্গল, উত্তর দিকে একটি পুকুর। ঘন জঙ্গলের মধ্যে ট্রি হোম। জঙ্গলি পশুদের হিংস্র হাঁক ওর পশম অবধি নাড়িয়ে দেয়। দেহে দেহে ভয়াতুর যন্ত্রণা শিউরে উঠে। লোকটা কখন যে আসবে সে চিন্তায় চিন্তায় অস্থির হয়। এমন এক অদ্ভুত জায়গায় সে কখনো একা ছিল না। তার উপর লোকালয় থেকে অনেক দূরে এই ট্রি হোমটি। কিঞ্চিত ভয় এসে হানা দেয় ওর অন্তর জুড়ে। এই সমগ্র জঙ্গল জুড়ে সে কেবল একা। যত দূর দৃষ্টি যায় কেবল ধুধু জঙ্গল। কি এক ভয়াতুর অনুভূতি, বুকটা ধকধক করে কাঁপছে। উনি একা কিভাবে এখানে কাটান, সেটাই ভাবার মুখ্য বিষয়। এর মধ্যে লোকটার আওয়াজ পাওয়া যায়, এসেছে হয়তো। দরজা খুলে ভেতরে ঢুকে পাখি ওনাকে দেখে স্বস্তি পায়। উনি কাচের প্যাকেট রেখে ওয়াশরুমে ঢুকলেন। বের হয়ে হাত মুখ মুছতে মুছতে শুধয়, ভয় পেয়েছিস? আসলে এই কথা সত্যিকার অর্থে বানোয়ার, মিথ্যে। ওর ভীষণ ভয় লেগেছিল। শপিং ব্যাগে কিছু কাপড় আছে, দেখ গায়ে লাগে কিনা। পাখি শপিং ব্যাগ খুলে দেখে সব নামি দামি ব্র্যান্ডের কাপড়। দুটো চুড়িদার, দুটো গাউন, লং স্কার্টের সঙ্গে টি শার্ট আর কিছু শাড়ি। পছন্দ হয়েছে? এখন খেতে আয়, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আচ্ছা। এক প্লেটে কাচি নিল। খাটের উপর বসে দুজনই মুখোমুখি। কাচির সঙ্গে জালি কাবাব, বোরহানি, চাটনি, রোস্ট আর রয়েছে জলপাই আচার। পাখি আচার দেখে বেশ ভালো লাগলো। নফ বরাবরের মতন ওকে খাইয়ে নিজে খেয়ে প্লেট ধুয়ে দুজনই কিছুক্ষণ শুয়ে এলো। পাশাপাশি দুজনই শোয়া। নফ কাত হয়ে নিজের ডান হাতের ওপর পাখির মাথাটা টেনে এনে শোয়ায়। মুখটা ওর দিকে ফিরিয়ে বলে, বিকেলে বাড়ি যাবি, বাড়ি দিয়ে আসবো। আমার কথা মনে পড়বে না? পড়বে। থাকতে পারবি? ওই কণ্ঠে ওই চোখে কি ছিল ওর জানা নেই। সামান্য কিছু ঘন্টার ব্যবধানে লোকটাকে প্রচন্ড আপন মনে হচ্ছে। এই যে এত কাছে, সকল দূরত্ব মিশিয়ে দুটো দেহ একাকার হয়ে শুয়ে থাকা, এটা কেবল ভালোবাসাই থাকলে সম্ভব। পাখি মিনমিন করে বলল, কষ্ট হবে। নফ ওর মাথাটা ঠিক বুকের সঙ্গে চেপে ধরল। আমার কলিজা, তোকে ছাড়া থাকতে এক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে আসে। এত কাছে, এত আপন তুই, তবুও কেন দূরে দূরে থাকিস? হ্যাঁ, স্বল্প সময়ের এই বিচ্ছেদ আমার সহ্য হয় না। এখন একটু ঘুমা, সন্ধ্যায় দিয়ে আসবো। উনি পাখিকে শক্ত করে চেপে ধরে ঠিকই ঘুমোয়। ঘুম নেই কেবল পাখির দুটি চোখে। অতি নিকটে গিয়ে সুদর্শন পুরুষটিকে খুব কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। গভীর ভাবুকে বসে। মাত্র একদিনের ব্যবধানে কত কিছু ক্ষতি খেলো। ও কি কখনো কল্পনা করেছিল লোকটাকে সে স্বামী হিসেবে ভাবে, তার সঙ্গে একই ঘরে একই বিছানায় শুতে হবে? অথচ হয়ে গেল। গতকাল থেকে ওনার নামে নিজের নাম লিখিয়ে এসেছে। এখন থেকে তিনি তার গার্জিয়ান। ভাবতে অদ্ভুত এক সুখ সুখ লাগে। নফের ঘুম ভাঙে সন্ধ্যায়। নামাজ পড়ে দুমক কফি বানিয়ে দুজন খায়। এরপর সামান্যতম অন্ধকার হয়ে এলে ওরা ট্রি হোম তালা মেরে মেন রোডে উঠে পড়ে। পাখিকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে বলে, যা, রাতে কথা হবে। একটা কথা ছিল। বল। আম্মা যদি নসপিন আর নুপুরের কথা জিজ্ঞেস করে তাহলে? বলে দিবি সিকান্দার মির্জার কথা। ঠিক আছে। কলিজা, মিস ইউ। বিনিময়ে পাখি হাসলো। পুরো সন্ধ্যা নফ এলাকার শুদ্ধ মানুষকে বিনা পয়সা মিষ্টি বিলিয়েছে। গোষ্ঠী শুদ্ধ বাদ রাখেনি। যেই যাই জিজ্ঞেস করেছিল বলেছে আল্লাহ বিরাট মনের আশা পূর্ণ করেছে, তাই খুশিতেই মিষ্টি বিলাচ্ছে। নিখিলের দোকানে 2 কেজি মিষ্টি নিয়ে হাজির হলো। চষ্টসে রসমালাই থেকে একটি তুলে নিখিলের মুখে ছটপটি ভরে দিল। টিস্যু দিয়ে হাত মুছে জিজ্ঞেস করে, ভাই বিনা পয়সায় গোষ্ঠী শুদ্ধ মিষ্টি বিতরণ করছিস? মেন কাহিনীটা কি বলবি? মিষ্টি দিচ্ছি, মিষ্টি খেতে থাক। এত প্রশ্ন করছিস কেন? হ্যাঁ, ধরে নে আমার বিয়ের মিষ্টি, সেটা মনে করে অন্তত 5-10 গিলতে থাক। নিখিল মুখের কাছে মিষ্টি নিয়েও থেমে গেল। অবাক নেত্রী কিছুক্ষণ নীরবে নির্বিঘ্নে উদ্গ্রীব হয়ে চেয়ে আচমকা গা দুলিয়ে হেসে ফেলল।
হাসতে হাসতে ঢলে পড়লো ওনার গায়ের উপর। ভাই এটা কিন্তু সেই জোকস ছিল। নব হাত দুইটা তীক্ষ্ণ দৃষ্টি জোড়ায় দেখে উঠে দাঁড়ায়। থাক তুই, আসি। আরও অনেক জায়গায় মিষ্টি বিলাতে হবে, কত কাজ। হ্যাঁ যা যা মিষ্টি বিলা। মৃদা বাড়ির সামনে এসে লম্বাটে সুদর্শন পুরুষটি থেমে পড়ে। বাহিরে পাখির ওড়না রশ্মিতে দুলতে দেখে যায়। পাশেই হাজার গোলাপের বাগিচা। সুন্দর মিষ্টি একটি সুগন্ধি নাকের অভ্যন্তরে হুহু করে ঢুকে পড়ে। কিঞ্চিত সময়ের মধ্যেই ফুরফুরে হয়ে আসে অন্তঃকরণ। লম্বা দম ছেড়ে কুঠুরিতে অভ্যন্তরে ঢুকে পড়েন তিনি। চাচা ঘরে আছেন? স্বাধীন রাতের খাবার খেতে বসেছিল। ওনার শব্দ পেয়ে এসে দরজা খুলে দেয়। নওয়াফকে দেখে হাসি ঝুলানো মুখে লম্বা সালাম দেয়। নওয়াফ ওকে কথা সুযোগ দিল না, পরপর দুটো মিষ্টি ওর মুখে ভরে দিল। সবে ভাত খেয়ে মানিক মৃধা উঠে এলেন। নওয়াফ ওনার দিকে শশব্যস্ত এগিয়ে যান। মানিক হাসতে হাসতে এগিয়ে আসেন। কি গো নব, শুনলাম পুরো এলাকায় মিষ্টি বিলাচ্ছ। ওনার কথোপকথনের পরিপ্রেক্ষিতে কোনো প্রকার উত্তর না দিয়ে সে মানিক মৃধার মুখে পরপর কয়েকটি মিষ্টি ভরে দেন। আরে কি করছো কি? কোনো কথা হবে না চাচা, মুখ খুললেই মিষ্টি আর মিষ্টি। গুনে গুনে পাঁচটি মিষ্টি মানিক মৃধাকে খাইয়ে উনি থামলেন। এত মিষ্টি খাওয়া ঠিক হয়নি, আমার ডায়াবেটিস আছে বাবা। তাতে কি, রোজ তো খাবেন না? হ্যাঁ হ্যাঁ তাও ঠিক। মুক্তি ওরা কোথায়? খাবার ঘরেই বাবা। পাখি পর্দা আরে লুকিয়ে ছিল। উনি পর্দা সরিয়ে ওর হাত দুটি শক্ত করে ধরে দরজার সঙ্গে চেপে ধরলেন। কোন মিষ্টি চাই, প্যাকেটেরটা না আমারটা? ছাড়ুন, কেউ দেখে ফেলবে। দেখুক, আমি আপনার বউকে ধরেছি, অন্য মহিলাকে তো নয়। বউ মিষ্টি এই শব্দটা ওর অন্তরে মনোরম প্রশান্তিময় সুখ এনে দিল। অপ্রস্তুত চিত্তে ঘন ঘন অধর চোবালো জিবে। লম্বাটে এই সুদর্শন পুরুষটি গতকাল থেকে তার স্বামী হয়েছে। ভাবতেও অবাক লাগে, এই লোককে এক সময় সে গালাগাল করতো তার বউকে, তুলসী পাতার মতন ধুইত। কবুলের কি শক্তি! কবুল পড়ার পরপরই ওর মনের ভেতরে ওনার জন্য এক অদ্ভুত টান এসে গেছে। এটাই যেন পবিত্র সম্পর্কের জোর। উনি অধর বাকি ফের বলেন, কি রে, উত্তর দিচ্ছিস না কেন? নিদারুণ মেলি কোমরটি শক্ত করে নিজের সঙ্গে চেপে ধরে ফিসফিস করে উৎকটের সন্নিকটে অধর জোড়া নিয়ে ফের বলেন, বুঝেছি, তোর আমারটাই চাই। পাখি ব্যাকুল হয়ে উঠল। টানা টানা মায়াবী আখি জোড়া দিয়ে ওনার দিকে অপরূপ চাহনি ফেলে পুরো শরীর পুরুষালী স্পর্শে নিতিয়ে ফোলা ফোলা গাল দুটি লালিমা উষ্ণ হয়ে এসেছে। ওনার মুখ্য বাক্য সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে অধর দুটি কিশোরীর উষ্ঠগতে চেপে ধরলেন তিনি। ছাড়লেন সেকেন্ড কয়েক পর। পাখি বেদরে হাঁপায়, বুক ধরে শ্বাস নেয়। অধর দুটি ঘষে চট করে উত্তেজিত করুণ দেহটা নিয়ে রুমের মধ্যে তৎক্ষণাৎ লজ্জা লুকাতে ছুটে চলে। ওনার পাশে রেখেও ছটফট করে উঠছে। বিউটি বোনের গতি বেদিক দ্রুতগামী উঠানামা করে যায়, যাতে ওর দম বন্ধ হওয়ার জোগাড়। কয়েকটা গালি দিতে ইচ্ছে জাগলো। বজ্জাত লোক সারাক্ষণ ওকেই জ্বালায় করে। সময় আসুক সেও জ্বালাবে, খুব কঠিন করে জ্বালাবে। আচমকা লোকটা জানলা দিয়ে উকি মারে। অপ্রস্তুত অকাণ্ড মনে পাখি আকস্মাৎ হকচকালো। মাতালো আচমকা নিষ্ক্রিয় হয়ে পরে হুঁশ ফিরতেই ও জানালার কাছে যায়। এই যে লজ্জাবতী, লজ্জা পাওয়া শেষ হলে একটু শুনুন। জাননি আপনি এখনো? রাতে পুকুর পাড়ে থাকবেন, আপনার চুমুখোর নির্লজ্জ ঠোঁটকাটা সুদর্শন পুরুষটি কিন্তু অপেক্ষায় থাকবে। ঠিক আছে আমার লজ্জাবতী? আমি পারবো না, কেউ দেখে ফেলবে। চাঁদ, তারা, আকাশ আর আমি ছাড়া কেউ দেখবে না। ঠিক আছে, আসবো। এখন একটা চুমু খাতো, সারাদিনে অন্তত একটাও চুমু খাসনি। ওমা, সকাল থেকে কমপক্ষে 10টার উপরে চুমু খেয়েছেন, তবুও বলছেন চুমু খাইনি। সেটা তো আমি খেয়েছি, তুই খাসনি। এইসব আমার দ্বারা হবে না বাপু, আমার লজ্জা করে। কথাটা বলে পাখি জানালার কপাটে আড়ালে লুকিয়ে পড়ে। নব ব্যাকুলতা আকুলতা নিয়ে সুর দিয়ে ডাকে, জান গো, ও জান, কই দিবি না? আমি কিন্তু চলে গেলাম। পুকুর পাড়ে বসে দিব, এখন যান প্লিজ। মনে থাকে যেন। লজ্জায় পাখির গাল অব্দি গরম হয়ে আসে, কানের লতি পর্যন্ত রক্তিমতায় দেখা যায়। রাত আনুমানিক 1:10 হবে। জ্যোৎস্না আলো চতুর্দিকে ছুঁয়ে ছুঁয়ে
পরে মস্ত বড় থালার মতো চাঁদের রশ্মি পুকুরের উপর আছড়ে পড়ল। তাতে সুদর্শন পুষ্ট অবয়ব স্পষ্ট পরিলক্ষিত করা যায়। খরগোশের মতো পিনপিনে হেঁটে পুকুরের প্রান্তে এলো। হুক করে পাখি কেসে ওঠে। লোকটা হাতের কুনু টেনে প্রশস্ত বুকটাতে আবদ্ধ করে নেন ওকে। কানের লতি ছোট্ট করে চুমু খান। 5 ঘন্টা 10 মিনিট 14 সেকেন্ড তোকে দেখিনি। বুকের বাম পাশে হাতটা রাখ কলিজা, হৃৎপিণ্ডের গতিবেগ উপলব্ধি করতে পারবি। পাখি ওনার দৃষ্টির সঙ্গে নিজের দৃষ্টির সন্ধি ঘটায়। শার্টের বোতাম খুলে বুকের ঠিক বাম পাশটায় শব্দ করে চুমু খায়। লোকটা ওর চুল খামছে, মাথাটা বুকের সঙ্গে চেপে ধরে। কলিজা আমার, বলেন শুনছি। কবে পুরোপুরি আমার ঘরের ঘরওয়ালি হবি? আমি যে চোখের আড়ালো তোকে করতে ভয় পাচ্ছি। এতটা কেন ভালোবাসেন আমায়? আমি আপনার ভালোবাসার মূল্যায়ন করতে পারবো তো নওয়াব ভাই? কথাটা বলতে গিয়ে বুক ফেটে কান্না এলো ওর। এক ফোঁটা জল গাল গড়িয়ে পড়ার আগে নব বৃদ্ধ আঙুল দিয়ে মুছি দিল। তোর এক ফোঁটা জল আমার কাছে অধিক মূল্যায়ন। খবরদার কখনো চোখ দিয়ে জল ফেলবি না। পাখি এবার হু হু করে কেঁদে দিল। নব ওর আদল হাতের তালুতে উঁচু করে তোল। কাঁদছিস কেন বোকামি? আমার সামনে খবরদার এক ফোঁটা জল অবধি ফেলবি না। মেরে তাইলে তক্তা বানিয়ে ফেলবো। পাখির ঠোঁট উল্টালো, চোখ ভেঙে ফের কান্না এলো। কোমল হাত দুটি দিয়ে লোকটার মস্ত বড় শরীরটা আঁকড়ে ধরে। ঠিক বক্ষের অভ্যন্তরে ঢুকে পড়ে। প্রশস্তের বুকে ও নাক ঘষে। বৈঠকখানার ওপর দুজন বসে। জ্যোৎস্নার পূর্ণ আলোক ওদের মুখে এসে পড়ল। সেই আলোয় নব পাখির মুখটা দেখতে চেষ্টা করে। কিশোরীর কোলে মাথা রেখে শুয়ে আছেন তিনি। ওর এক হাত পুরুষালি চুলে, অপর হাত পুরুষালি খসখসে শক্ত। হাতের আঙুলের ফাঁসে ফাঁসে। লজ্জাবতী, তোর ম্যাট্রিক শেষ হোক, এরপরে তোকে একেবারে ঘরে তুলবো। ঢাকঢোল পিটিয়ে পুরো এলাকার শুদ্ধ লোক দাওয়াত দিয়ে আমি আমার লজ্জাবতীকে তালুকদার বাড়িতে নিয়ে আসবো। আসবি তো আমার সঙ্গে? আপনি আমার স্বামী, এখন থেকে আপনি যেখানেই নিয়ে যাবেন সেখানেই যাব। আমার লক্ষ্মী বউটা। ওদের আলাপ আলোচনার মধ্যে থপাস করে বাড়ির আঙিনায় ভারী কিছু করার শব্দ হলো। পাখি নব কর্ণ সজাগ করে রাখে। চট করে নব উঠে বসলো। পাখিকে বললেন, তুই ঘরে যা, আমি দেখছি ব্যাপারটা। আপনি একা যাবেন না। ভয় পাচ্ছিস কেন? তোর সুদর্শন পুরুষ একাই 100। পাখি আর কথা বাড়লো না, জলদি পুকুর পাড় থেকে রুমে ঢুকে পড়ে। তবে তার চেতনার অন্ত কমল না, বরঞ্চ বাড়ল। নব সতর্কতার সঙ্গে উঠানে আসে, কান খাড়া করে উদ্গ্রীব হয়ে শব্দের উৎসের অনুসরণ করে লম্বা একটি ছায়ার পিছনায় কিঞ্চিত আলোকে দেখে ছায়াটি পরিচিত। তুই এখানে? নিখিল শুকনো মাটি গা থেকে ঝেড়ে শুধয়। কাহিনী কি ভাই? মাঝরাতে তুই এখানে কেন? যা শালা, আমার শ্বশুর বাড়ি আমি থাকবো না, তুই থাকবি। শ্বশুরবাড়ি হুদা তোর একা নয় বস, আমারও। আমি আবার হবু বউয়ের সঙ্গে দেখা করতে এসেছি। তোর সঙ্গে ঝগড়া করার মুড নেই, শুধু শুধু সময় নষ্ট হলো। যা ভাই তুই যা, যে কাজে আইসস করগা। চালিয়ে যাও ব্রো, জনগণ পাশে আছি, থাকবো। যা শালা। পাখি জানালা দিয়ে ওদের ঝগড়া দেখলো। নফ উন্মুক্ত জানালার কাছে গিয়ে হাজির হলো। জেগে আছিস, ঘুমাবি না? একটা চুমু খা। এই না, বলছিলি দিবি। চোখ বন্ধ করুন, নো চিটিং, তাহলে কিন্তু দিব না। আচ্ছা ঠিক আছে, আমি গাল পেতে দিচ্ছি। এই চোখ বন্ধ করলাম, তোকে দেখবো না। হয়েছে এবার? পাখি ওনার ললাটে কোমল উষ্ঠ গত ছুঁয়ে দিল। এরপরে গাল, নাক, চোখ সবশেষে অধরে সন্নিকটে এসে থেমে পড়ে। তখন সুদর্শন পুরুষটি শুধ হয়। থেমে গেলি কেন? ভালোই তো লাগছিল। ওর লজ্জায় মরি মরি অবস্থা। উনি নিজেই দৃষ্টি জোড়া খুলে চট করে অধরে একটি শব্দ করে চুমু খান। এরপর অন্য নিয়ে চলে যান। যাওয়ার আগে বলে গেলেন, কোচিংয়ে আগামীকাল সন্ধ্যায় চলে আসিস। বউ বলে ভাববি না আমি মোটেও লেখাপড়ায় ছাড় দিব। আদরের সময় আদর, শাসনের সময় শাসন। পাখি হতাশ হয়, চরম হতাশ। এই সম্পর্ক নিয়ে সে যথেষ্ট চিন্তিত। ওনাদের মতন স্বনামধন্য পরিবার কি সত্যি ওর মতন সামান্য একজন মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নিবেন, স্বীকৃতি দিবে, আত্মীয়তা করবে কি সবজি বিক্রেতার সঙ্গে? মনে প্রচণ্ড ভয় হয়, ভীষণ ভয়। নব ভাই পরিবারের চাপে পড়ে পাল্টে যাবে না তো? এত ভালোবাসা সইবে কি ওর কপালে?